আমি ব্যথায় কাঁপতে কাঁপতে বললাম, বাবা তাড়াতাড়ি করো, অনেক জ্বলছে কিন্তু। বাবা শান্তভাবে বললেন, মা আর 1 মিনিট। সেই 1 মিনিট বলতে বলতেই অনেক সময় কেটে গেল, তবুও শেষ হচ্ছিল না। আমি ভেবেছিলাম হয়তো আরেকটু সহ্য করলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু মিনিটগুলো যেন ঘন্টার মতো দীর্ঘ লাগছিল। তো বন্ধুরা, আমি এখন শুরু থেকে পুরো সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো কাহিনীটা কেমনভাবে এগিয়েছে সবটাই জানতে পারবে। বন্ধুরা, আমার নাম মেঘলা, বয়স ২০ বছর। আমি কলেজে পড়ি। আমার বাবা শিমুল দাস একটি ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। প্রায় 1 বছর আগে আমার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর পর আমাদের সংসারটা হঠাৎ করেই ছোট হয়ে গেছে। এখন এই বাড়িতে শুধু আমি আর বাবা। মা চলে যাওয়ার পর সংসারের সব কাজ, দায়িত্ব আর সিদ্ধান্ত ধীরে ধীরে আমার কাঁধে এসে পড়েছে। রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, বাজারের হিসাব সবই আমি করি। বাবা সকালে অফিসে যান, রাতে ফেরেন। আমাদের দেখা হয় সকালে নাস্তার টেবিলে আর রাতে ডিনারের সময়। বাবা নিজের ঘরে ঘুমান, আমি নিজের ঘরে। এই নিয়মটা মায়ের মৃত্যুর পর থেকেই চালু। সম্পর্কটা খারাপ নয়, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে আমাদের দুজনের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা জমে আছে, যেন দুজনেই আলাদা আলাদা শোক বয়ে বেড়াচ্ছি। আমাদের বাড়ির পাশেই আমার মাসির বাড়ি। মাসি প্রায়ই আমাকে ডেকে বলেন, মেঘলা, রাতে দরজা বন্ধ করে ঘুমাবি, অকারণে কাউকে ঘরে ঢুকতে দিবি না। আমি প্রথমে এসব কথাকে খুব একটা গুরুত্ব দিইনি, ভেবেছি বয়স বাড়লে মানুষ বেশি ভয় পায়। কিন্তু মাসির চোখে যে অদ্ভুত চিন্তার ছাপ দেখতাম, সেটা আমাকে ভেতরে ভেতরে অস্বস্তি দিত। মায়ের মৃত্যুর কয়েক মাস পর থেকেই আমি লক্ষ্য করছিলাম, এই বাড়িটা রাত হলেই কেমন বদলে যায়। দিনের আলোয় সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন দেয়ালগুলো ভারী হয়ে ওঠে। বাতাসে একটা চাপা গন্ধ, নিস্তব্ধতার ভেতর অদ্ভুত একটা উপস্থিতি। প্রথম ঘটনার রাতটা ছিল খুব সাধারণ। রাতের ডিনার শেষ করে বাবা নিজের ঘরে চলে গিয়েছিলেন। আমি আমার ঘরে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়েছিলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেন ভেঙেছিল সেটা আমি ঠিক বলতে পারবো না, শুধু মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ঘর অন্ধকার, জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে। ঠিক তখনই আমি দরজার নিচে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটার গড়নটা অদ্ভুতভাবে পরিচিত, লম্বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বিছানায় শুয়ে শুয়েই দরজার দিকে তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর ছায়াটা নড়ল। মনে হলো কেউ দরজার সামনে হাঁটছে। আমার প্রথম ভাবনা ছিল বাবা, কিন্তু পরের মুহূর্তেই প্রশ্ন জাগল, বাবা কেন এই গভীর রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে? আমি ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। ছায়াটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সরে গেল। আমি সাহস করে উঠে দরজা খুললাম। করিডোরে কেউ নেই, বাবার ঘরের দরজাও বন্ধ। আমি নিজেকে বোঝালাম, হয়তো স্বপ্ন। কিন্তু সেই রাতের পর থেকে ঘটনাগুলো থামেনি। কোনো রাতে পায়ের শব্দ শুনতাম, কোনো রাতে মনে হতো কেউ দরজার হাতল ছুঁয়ে দেখছে, কিন্তু দরজা খুললে কিছুই নেই। প্রতিদিন সকালে বাবা একেবারে স্বাভাবিক, নাস্তা, অফিসের কথা, সাধারণ আলোচনা। তার আচরণে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নেই। একদিন আমি সাহস করে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি কি কখনো রাতে জেগে উঠো? বাবা একটু ভেবে বললেন, মাঝে মধ্যে। কেন? আমি আর কিছু বলিনি, কিন্তু তার চোখে আমি ক্ষণিকের জন্য একটা অদ্ভুত ছায়া দেখেছিলাম, যেন তিনি কিছু লুকাচ্ছেন। সেদিন বিকেলে আমি মাসির কাছে গেলাম, সব কথা খুলে বললাম। মাসি আমার কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, এই বাড়িটা শুধু দেয়াল আর ছাদ না মেঘলা, এখানে আগেও মানুষ থেকেছে। কেউ কেউ শোক সামলাতে পারেনি, তারা নিজেদের ছায়াকেই ভয় পেতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না মাসি ঠিক কী বোঝাতে চাইছেন, শুধু এটুকু বুঝেছিলাম এই ঘটনাগুলো কাকতালীয় নয়। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, ভয় পেলে চলবে না। আমি দরজা ভেতর থেকে ভালো করে বন্ধ করলাম, আলো নিভালাম না। ঘড়িতে তখন রাত ৩টে। হঠাৎ আবার পায়ের শব্দ, এবার আরও স্পষ্ট। দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু দরজার নিচে কোনো ছায়া নেই। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তখনই বুঝলাম, যা কিছুই এটা হোক, এটা আগের মতো নয়। আর এই রাতের পরেই আমার জীবন একেবারে বদলে যেতে শুরু করবে, সেটা তখনও আমি জানতাম না। সেই রাতের পর থেকে আমার ঘুম যেন আর আগের মতো রইল না। শরীর বিছানায় থাকলেও মনটা সারাক্ষণ সজাগ থাকত। মাঝরাতে চোখ খুললেই প্রথমে দরজার দিকে তাকাতাম। দরজার নিচে কোনো ছায়া আছে কিনা, করিডোরে কোনো শব্দ হচ্ছে কিনা, এই সব দেখতে দেখতে ভোর হয়ে যেত। বাবা বিষয়টা বুঝতে পারছিলেন কিনা জানি না, কিন্তু কয়েকদিন পর তিনি নিজেই বললেন, মেঘলা, তুই কদিন ধরে ঠিক ঘুমাচ্ছিস না। কলেজের পড়াশোনাও যেন ঠিকমতো মনোযোগ পাচ্ছে না।
আমি অর্ধেক সত্য বললাম। বললাম, মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মাথা নেড়ে বললেন, সময় লাগবে। কিন্তু আমি জানতাম এটা শুধু শোক নয়, এর পেছনে অন্য কিছু আছে। এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। জানালার বাইরে আকাশ কালো, বাতাস ভারী। বাবা তখনও অফিস থেকে ফেরেননি। আমি মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। ঠিক তখনই রান্নাঘর থেকে একটা শব্দ পেলাম, যেন কেউ থালা সরাচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করল। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। অন্ধকারের ভেতর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম। কেউ নেই। কিন্তু সেই মুহূর্তে আমি স্পষ্ট বুঝলাম এই বাড়িতে আমি একা নই। সেদিন রাতে বাবা ফিরলেন দেরি করে। বিদ্যুৎ তখনও আসেনি। ডিনার সেরে আমরা আলাদা আলাদা ঘরে চলে গেলাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আবার সেই পরিচিত অনুভূতি। দরজার বাইরে কেউ আছে। এবার শুধু ছায়া নয়, আমি স্পষ্ট নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম, খুব কাছ থেকে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। হাতল ধরতে গিয়েও থেমে গেলাম। মাসির কথা মনে পড়ল, দরজা খুলবি না। আমি দরজা খুলিনি। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। পরদিন সকালে আমি মাসির কাছে গেলাম। এবার তিনি আর ঘুরিয়ে কথা বললেন না। তিনি বললেন, মেঘলা, তোর বাবার জীবনে একসময় এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে কাউকে বলতে পারেনি। সেই চাপা কষ্ট, অপরাধবোধ সব মিলিয়েই এই ছায়ার জন্ম। আমি অবাক হয়ে বললাম, বাবার কি ঘটনা? মাসি বললেন, তোর মায়ের অসুস্থতার সময় তোর বাবা নিজেকে দায়ী করত। ভাবত আরও আগে ডাক্তার দেখালে হয়তো সে বাঁচত। সেই অপরাধবোধ থেকেই এই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। আমি প্রথমবার বুঝলাম এই ছায়াটা হয়তো বাইরের কিছু নয়, এটা আমাদের ভেতরের ভয়। সেই রাতে বাবার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। ডিনারের পর আমি সরাসরি বললাম, বাবা, তুমি কি নিজেকে কখনো খুব দোষী মনে করো? বাবা চমকে উঠলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কেন হঠাৎ এসব প্রশ্ন? তখন আমি সব খুলে বললাম, ছায়া, রাতের শব্দ, মাসির কথা। বাবা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আমি ভেবেছিলাম এসব শুধু আমার মাথার ভেতরে। তিনি বললেন, মাঝরাতে তিনি নিজেও কখনো কখনো মনে করেন কেউ তাকে দেখছে, পরিচিত মুখে। সেই মুহূর্তে আমরা দুজনেই বুঝে গেলাম এই রহস্য একা আমার নয়, এই বাড়িরও নয়। এটা আমাদের দুজনের মনের গভীরে গেঁথে থাকা এক অদ্ভুত অন্ধকার। সেদিন রাতে আমরা সিদ্ধান্ত নিলাম, আর চুপ করে থাকব না। যা কিছুই হোক, আমরা মুখোমুখি হব। আমি আমার ঘরের দরজার সামনে একটা ছোট আলো জ্বালিয়ে রাখলাম। বাবাও নিজের ঘরে আলো জ্বালালেন। রাত গভীর হতে লাগল। হঠাৎ আবার পায়ের শব্দ। এবার করিডোরে আলো জ্বলে উঠতেই আমি দেখলাম দেওয়ালের গায়ে একটা ছায়া নড়ছে। কিন্তু সেখানে কেউ নেই। ছায়াটা যেন নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। আমার শরীর শিউরে উঠল। বাবা আমার ঘরে এসে দাঁড়ালেন। বললেন, ভয় পাস না। ঠিক তখনই ছায়াটা দেওয়াল থেকে মেঝেতে নেমে এলো। আকার বদলাতে লাগল। পরিচিত অবয়ব, কিন্তু বিকৃত। আমরা দুজনেই স্থির হয়ে তাকিয়ে রইলাম। আলোয় ছায়াটা কাঁপতে লাগল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর বাড়িটা যেন আরও অস্থির হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এটা কেবল শুরু। সামনে আরও ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে। সেই ঘটনার পর থেকে আমাদের বাড়ির ভেতরের পরিবেশটা আর আগের মতো রইল না। যেন দেওয়ালগুলো আমাদের কথা শুনছে, নিঃশ্বাস নিচ্ছে। দিনে সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই অদৃশ্য একটা চাপ নেমে আসত। বাবা অফিস থেকে ফিরলেও আগের মতো কথা বলতেন না। আমিও কলেজে গেলেও মন বসাতে পারতাম না। ক্লাসরুমে বসে জানালার বাইরে তাকালেই মনে হতো কেউ দূর থেকে আমাকে দেখছে। একদিন রাতে ডিনার শেষে বাবা হঠাৎ বললেন, মেঘলা, আজ আমার ঘুম আসছে না। আমি চমকে তাকালাম। তিনি আগে কখনো এমন কথা বলেননি। আমি বললাম, আমারও না। সেই রাতে আমরা দুজনেই জেগে রইলাম। আলো জ্বালানো ছিল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত ১২টা, ১টার ঘর পার করছিল। হঠাৎ করিডোরে একটা মৃদু শব্দ হল, খুব পরিচিত শব্দ, কারো খালি পায়ে হাঁটার। আমি আর বাবা একসাথে তাকালাম। শব্দটা বাবার ঘরের দিক থেকে আসছে, কিন্তু বাবা তো আমার পাশেই বসে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শব্দটা ধীরে ধীরে আমার ঘরের দিকে এগোতে লাগল। এবার আর ছায়া নয়, যেন স্পষ্ট উপস্থিতি। দরজার ওপাশ থেকে কেউ খুব ধীরে, খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, মেঘলা। আমার নামটা এমনভাবে উচ্চারণ করা হলো যেন বহুদিনের পরিচয়। বাবা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু দরজার হাতলটা খুব ধীরে নড়ল। আমি তখন বুঝে গেছি এই সত্তা আমাদের ভয় দেখিয়ে ভাঙতে চায়।
আমি বাবার হাত শক্ত করে ধরলাম, জোরে বললাম, তুমি যদি থাকো সামনে এসো, অন্ধকারে লুকিয়ে থেকো না। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর করিডোরের আলো হঠাৎ নিভে গেল। ঘরের ভেতরে থাকা আলোটাও কয়েকবার কেঁপে উঠল। দেয়ালের গায়ে একটা ছায়া ফুটে উঠল। এবার সেই ছায়াটা বাবার মতো নয়, এটা যেন অনেকগুলো মুখ একসাথে জোড়া লাগানো, চোখগুলো ফাঁকা, মুখগুলো নীরব চিৎকারে আটকে আছে। আমার গলা শুকিয়ে গেল। বাবা ধীরে ধীরে বললেন, এটা আমাদের ভয়, এটা আমাদের শোক। তোর মায়ের মৃত্যুর পর আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। আমি বিশ্বাস করতাম আমি তাকে বাঁচাতে পারতাম। হয়তো এই অপরাধবোধ থেকেই ও জন্ম নিয়েছে। ছায়াটা বাবার কথায় কেঁপে উঠল, যেন কথাগুলো ওর গায়ে আঘাত করছে। আমি তখন বুঝলাম এটা শুধু ভয় দেখানো কোনো জিনিস নয়, এটা আমাদের অস্বীকার করা কষ্টের রূপ। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আমরা আর লুকাবো না, আমরা ভয় পাব না। আমাদের শোক আমাদের, তুমি তার মালিক নও। সেই মুহূর্তে ছায়াটা বিকৃতভাবে ছটফট করতে লাগল, দেয়ালের ওপর দিয়ে ছড়িয়ে পড়ল, আবার সংকুচিত হল। হঠাৎ একটা তীব্র শব্দ হল, যেন বাতাস ফেটে যাচ্ছে। তারপর সব শান্ত, আলো আবার স্থির হল, করিডোর ফাঁকা, কোনো ছায়া নেই। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম। বাবা প্রথমবার মায়ের মৃত্যুর সময়কার সব কথা খুলে বললেন, তার অপরাধবোধ, তার না বলা কান্না। আমি বাবার পাশে বসে শুনলাম। মনে হলো এই কথাগুলো বলা খুব দরকার ছিল। পরদিন সকালটা অদ্ভুতভাবে হালকা লাগল, যেন বাড়িটা একটু নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু আমি জানতাম সবকিছু এখানেই শেষ হয়ে যায় না, কারণ কিছু ভয় একবার হারালেও তারা আবার ফিরে আসে, যদি আমরা দুর্বল হই। কয়েকদিন শান্ত কেটে গেল। তারপর এক রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুম ভেঙে দেখি জানালার বাইরে ছায়া নড়ছে। এবার সেটা করিডোরে নয়, বাইরে। আমি পর্দা সরিয়ে তাকালাম, উঠোনের মাঝখানে একজন দাঁড়িয়ে, বাবার মতো দেখতে, কিন্তু মুখটা অন্ধকারে ঢাকা। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতাম এটা শেষ খেলা। আমি জানালার কাছে হাত রেখে বললাম, তুমি আর আমাদের ঘরে ঢুকতে পারবে না। সে ধীরে ধীরে পেছনে সরে গেল, অন্ধকারে মিলিয়ে গেল। আমার বুকের ভেতর তখনও ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল দৃঢ়তা, কারণ আমি বুঝে গেছি এই গল্পের শেষটা সামনে, আর সেই শেষটা সহজ হবে না। সেই রাতের পর আমি আর বাবা দুজনেই বুঝে গিয়েছিলাম এই অদ্ভুত উপস্থিতি হয়তো আর আগের মতো ঘরের ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু পুরোপুরি শেষও হয়নি। বাড়িটা দিনের বেলায় স্বাভাবিক থাকলেও রাতে অদৃশ্য একটা সতর্কতা আমাদের ঘিরে রাখত, যেন অন্ধকার একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। বাবা অফিসে যাওয়ার আগে আমাকে বলতেন, দরজা জানলা ঠিকমতো বন্ধ করিস। আমি মাথা নেড়ে দিতাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম শুধু তালা দিয়ে সবকিছু আটকানো যায় না। কয়েকদিন পর মাসি আবার এলেন। তিনি ঘরের চারপাশ দেখে ধীরে বললেন, এখন বাড়িটা আগের চেয়ে শান্ত, কারণ তোমরা ভয়কে স্বীকার করেছ। কিন্তু মনে রেখিস, ভয় কখনো মরে না, শুধু দুর্বল হয়। সেদিন রাতে আমি জানালার পাশে বসে অনেকক্ষণ বাইরে তাকিয়েছিলাম। আকাশ মেঘলা, বাতাস থমথমে। হঠাৎ আমার মনে হল উঠোনের শেষ প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। এবার আর ভয় পেলাম না। আমি বুঝে গেছি এই উপস্থিতির প্রকৃতি। এটা কোনো মানুষ নয়, আবার পুরোপুরি অতিপ্রাকৃতও নয়। এটা আমাদের কষ্টের ছায়া। আমি ধীরে জানালা খুলে বললাম, যদি কিছু বলতে চাও বলো। অন্ধকারের ভেতর থেকে একটা ফিসফিস শব্দ এলো। স্পষ্ট কথা নয়, কিন্তু অনুভূতিটা পরিষ্কার। অভিযোগ, না বলা দুঃখ, অপরাধবোধ। আমি চোখ বন্ধ করে বললাম, আমরা আমাদের কষ্ট মেনে নিয়েছি, তোমার আর এখানে থাকার দরকার নেই। কয়েক সেকেন্ড পর বাতাস হালকা হয়ে গেল, উঠোন ফাঁকা। সেই রাতের পর আর কখনো বাবার মতো ছায়া দেখিনি। মাস কেটে গেল, বাড়িটা আবার ধীরে ধীরে আমাদের হয়ে উঠল। বাবা আগের চেয়ে বেশি কথা বলেন, আমি কলেজে মন দিতে পারি। মায়ের স্মৃতি এখন আর ভয় হয়ে ফিরে আসে না, বরং শক্তি দেয়। কিন্তু আজও মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি জানালার দিকে তাকাই, অন্ধকারে কিছু আছে কিনা দেখার জন্য নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়া